রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। প্রথম বাক্যে কর্তার এবং দ্বিতীয় বাক্যে কর্মের প্রাধান্য রয়েছে। এই যে বিভিন্ন ধরনের প্রাধান্য বা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, এটারই ব্যাকরণিক নাম হচ্ছে বাচ্য। আরও সহজ ভাষায় বললে ইংরেজি ব্যাকরণে যেটাকে আমরা ভয়েস বলে থাকি, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সেটাই হচ্ছে বাচ্য। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্য। চলুন শুরু করা যাক। বাচ্য বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো আমাদের অনেকেরই বাচ্যের সঙ্গে পরিচয় নেই, কিন্তু ইংরেজি ব্যাকরণে বাচ্য নিয়ে যে আলোচনা, এটার সঙ্গে আমাদের একদম ছোটোবেলা থেকেই পরিচয় আছে। ইংরেজিতে আপনারা যে ভয়েস পড়েছেন, বাংলা ব্যাকরণে সেটার নামই হচ্ছে বাচ্য। আচ্ছা, এখন তাহলে আসি আমরা বাচ্য বিষয়টা কি। বাচ্য হচ্ছে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় কি বাচ্য। আমরা যে কথাবার্তা বলি, এই কথাবার্তা বলতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করি। এই যে বিভিন্ন ধরনের বাক্যের বিভিন্ন রকম প্রকাশভঙ্গি, এই প্রকাশভঙ্গিগুলো প্রকাশের মাধ্যমটাই হচ্ছে কি বাচ্য। এই প্রকাশভঙ্গিগুলো প্রকাশের মাধ্যমটাই হচ্ছে বাচ্য। এখন তাহলে আমরা একটু দেখি যে বাচ্যের প্রকারভেদ। বাচ্য মূলত তিন প্রকার। কয় প্রকার? মূলত তিন প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, আর একটা হচ্ছে ভাববাচ্য। এখান থেকে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য এই দুটো বিষয় খুবই সহজ। আপনারা ইংলিশ গ্রামারের যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস পড়েছেন, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি কর্মবাচ্য। যে কোনো বাংলা সেন্টেন্স আপনি যদি কর্তৃবাচ্য আর কর্মবাচ্য কোনটা হবে এটা যদি নির্ণয় করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যদি ওই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করে ফেলেন, তখন আপনি অটোমেটিক পেয়ে যাবেন যে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ। এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে। এবার আসি আমরা একটু বোঝার চেষ্টা করি। কর্তৃবাচ্যের এই বিষয়টা হচ্ছে ক্রিয়াপদ সবসময় কর্তার অনুসারী হয়, অর্থাৎ কর্তাকে প্রাধান্য করে এই বাক্যগুলো গঠিত হয়। কি বললাম? ক্রিয়াপদ সবসময় কর্তার অনুসারী হয়, কর্তাকে প্রাধান্য দিয়ে এই বাক্যগুলো গঠিত হয়। অর্থাৎ এই বাক্যের কর্তাই সব, এবং সাধারণত কর্তা বাক্যের শুরুতে থাকে। সাধারণত কর্তা বাক্যের শুরুতে থাকে। যেমন আসেন, আমরা একটা এক্সাম্পল লিখেছি, রহিম বই পড়ছে। রহিম বই পড়ছে। এরকম যত ধরনের এই স্ট্রাকচারের যত বাক্য আছে, আমি বাড়ি যাই, আমি স্কুলে যাই, তারা মাছ ধরছে, এই টাইপ যতগুলো আছে সবগুলোই হচ্ছে কি কর্তৃবাচ্য। দেখেন, আমি যে বলেছিলাম অ্যাক্টিভ আর প্যাসিভের মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন বিষয়টা কেমন। রহিম বই পড়ছে, আপনি যদি বলেন রহিম ইজ রিডিং এ বুক, রহিম একটা বই পড়ছে, দেখেন খুব সহজেই বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। ঠিক এরকমভাবে দেখেন ক্রিয়াপদ কর্তার অনুসারী। আমার কর্তা কোনটা? রহিম। এই যে রহিম বই পড়ছে, তাহলে এই যে পড়ছে যে ক্রিয়াপদ, এটা কিন্তু কর্তার অনুসারী। কেমনে কর্তার অনুসারী বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। যদি রহিমের জায়গায় আমি দেই, আমি বই পড়ছে, এটা কি আর হবে? হবে কি আমি বই পড়ছি। বা এই জায়গায় যদি তুমি দেই, সাবজেক্ট হিসেবে আমি যদি তুমি নিয়ে আসি, তাহলে হবে কি তুমি বই পড়ছো। এই যে দেখেন, সাবজেক্ট যা হচ্ছে ক্রিয়াপদ সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ক্রিয়াপদ সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এজন্য আমরা বলছি কি ক্রিয়াপদ অবশ্যই কিসের অনুসারী? কর্তার অনুসারী। এবার আমরা আসি 2 নম্বর, কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস যেটা। কর্মবাচ্যের বিষয়টা হচ্ছে এমন, কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক। কিসের সাথে ক্রিয়ার সম্পর্ক? কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক। এখানে আর কর্তার ওই রকম প্রাধান্য নাই। আচ্ছা, বিষয়টা আরও একটু বোঝার চেষ্টা করি আমরা। তার আগে একটু মনে করার চেষ্টা করেন যে কর্ম এই বিষয়টা কি। কর্মপদ বা অবজেক্ট এই বিষয়টা হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে যা পাবেন সেটাই হচ্ছে কি কর্মপদ বা অবজেক্ট। কি বললাম আমি? বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি কর্মপদ বা অবজেক্ট। তাহলে কর্মবাচ্যে কী হবে? কর্মের সাথে ক্রিয়ার একটা ওতপ্রোত সম্পর্ক থাকবে। তার মানে সহজ কথায় যেটা বলা যায়, কর্মপদ থাকবে এবং সেই পদটারই প্রাধান্য পাবে।
আগেরটাতে যেমন কর্তার প্রাধান্য ছিল, এখানে কিসের প্রাধান্য থাকবে? কর্মের প্রাধান্য থাকবে। দেখেন আমরা একটা এক্সাম্পল লিখেছি, রহিম কর্তৃক বই পঠিত হচ্ছে। তাহলে রহিম কর্তৃক বই পঠিত হচ্ছে, এটার দেখেন রহিম সাবজেক্ট আছে, ঠিক আছে, কিন্তু রহিম কর্তৃক মানে রহিমের মাধ্যমে বই পঠিত হচ্ছে। মূল বিষয়টা কোন জায়গায়? মূল বিষয়টা হচ্ছে বই পঠিত হচ্ছে এই জায়গায়। তাহলে আমার কর্মপদ কি? বই। কেন কর্মপদ বই? কারণ যদি আমরা বলি কি পঠিত হচ্ছে, বই পঠিত হচ্ছে। একটু আগে আমি আপনাকে বলেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে কি? কর্মপদ। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন চোরটা ধরা পড়েছে। এখন কথা হচ্ছে আমরা বলতে পারি, এরকম প্রশ্ন করতে পারি যে কে ধরা পড়েছে। আচ্ছা, এখানে কিন্তু কে ধরা পড়েছে এইটা দ্বারা প্রশ্ন করলে হবে না। কেন হবে না? কারণ চোর কিন্তু নিজে নিজে ধরা দেয়নি। চোর কি নিজে নিজে ধরা দিয়েছে? চোরকে কেউ না কেউ ধরেছে, পুলিশ ধরেছে বা জনগণ ধরেছে, চোরকে কেউ না কেউ ধরেছে। এখন তাহলে কাকে ধরা হয়েছে? ধরা হয়েছে মূলত কিন্তু চোরটাকে। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করলে এরকম হবে যে জনগণের হাতে চোরটা ধরা পড়েছে। তাহলে চোরটাকে ধরলো কে? জনগণ। এজন্য চোর এই শব্দটা কিন্তু এখানে কি? কর্মপদ। আর এই যে কর্মপদের প্রাধান্য পেয়ে যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি? কর্মবাচ্য। সেটাকেই আমরা কি বলছি? কর্মবাচ্য। তাহলে আশা করি আপনারা কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য এইটা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী অংশটাতে চলে যাব। পরবর্তী অংশটুকু হচ্ছে কি? ভাববাচ্য। আচ্ছা, ভাববাচ্য মানে কি? ভাব মানে কি? ক্রিয়া, তাই না? তাহলে বোঝা যাচ্ছে এখানে ক্রিয়ার একটা প্রাধান্য থাকবে। চলুন দেখা যাক। ভাববাচ্যে আমরা মূলত যেটা বলেছি, কর্ম থাকে না। কর্ম থাকে না মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। মূলত এখানে অনেক সময় কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কিন্তু কি দ্বারা প্রশ্ন করে কখনো কি পাওয়া যায় না? কোনো উত্তর পাওয়া যায় না। এটা হচ্ছে বোঝার জন্য একটা টেকনিক। এবার আসি, তাহলে আমরা বলছি কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই প্রধান। মানে ক্রিয়ার যে অর্থটা এইটাই কি পায়? প্রাধান্য পায়। আচ্ছা, আরেকটা কন্ডিশন আমরা দিয়েছি, সর্বদাই নাম পুরুষের হয়। সর্বদাই কোন পুরুষের হয়? নাম পুরুষের হয়। এখন তাহলে আবার একটু পুরুষ রিভিউ করতে হয়। পুরুষ বিষয়টা কি? আমি বলেছি আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে কোন পুরুষ? উত্তম পুরুষ। তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এরপর আমাদের সামনে যে উপস্থিত নাই, আমি এবং তুমির বাইরে, যেমন সকল ধরনের নাম, তারপর হচ্ছে সে, তিনি, যারা, এগুলো হচ্ছে কোন পুরুষ? নাম পুরুষ। তাহলে আমরা দেখি যে এই যে আমরা একটা এক্সাম্পল লিখেছি, আমার খাওয়া হলো না। আচ্ছা, এখন এখানে আমার ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে কি? খাওয়া হলো না। এই পুরোটা হচ্ছে কি? ক্রিয়া। এখন যদি আমরা প্রশ্ন করি কি খাওয়া হলো না, কোনো উত্তর পাওয়া যায়? কোনো উত্তর পাওয়া যায় না। যদি বলি কাকে খাওয়া হলো না, এখানেও কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আর খেয়াল করেন এই যে আমার খাওয়া হলো না, আমার যাওয়া হলো না, আমাকে যেতে হবে, এই টাইপ যেগুলো, সেগুলোকে আমরা বলছি কি? ভাববাচ্য। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে নর্মালি উত্তর পাওয়া যায় না। অনেক সময় হয়তো বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যেতে পারে, যেমন আমাকে যেতে হবে, কাকে যেতে হবে, কিন্তু কি দ্বারা প্রশ্ন করে কখনোই কি পাওয়া যাবে না? উত্তর পাওয়া যাবে না। আর দেখেন এখানে যেতে হবে, এটাই হচ্ছে কি? ফোকাসিং পয়েন্ট। আপনি যদি আমাকে বাদও দেন, আমাকে এই শব্দটা বাদ দেন, যে যেতে হবে, এইটারই মূলত অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি? ভাববাচ্য। আশা করি আপনারা সবাই ভাববাচ্য বুঝতে পেরেছেন। এবার আসি, এই তিনটা বাচ্যের বাইরেও বাংলা ব্যাকরণে আরেকটা বাচ্য আছে, সেটার নাম হচ্ছে কর্মকর্তৃবাচ্য। সেই বাচ্যটার নাম কি? কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য বিষয়টা কেমন? আমরা লিখেছি কর্মপদ কর্তার ন্যায় আচরণ করে। কর্মপদ কার মতো আচরণ করে? কর্তার ন্যায় আচরণ করে। এখন কর্মপদ কর্তার ন্যায় আচরণ করে, এই বিষয়টা কীরকম? আপনাকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন আপনি কোনো মন্ত্রীর কাছে গেলেন একটা কাজের জন্য। মন্ত্রীর পিএস আপনাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কাজটা আমি করে দেব। এখন কাজটা করবে কে? মন্ত্রী করবে না তার পিএস করবে? ডেফিনেটলি কাজটা মন্ত্রী করবে, কিন্তু পিএস এমন একটা ভাব নিল যেন কাজটা সেই করবে। এই যে এখানকার বিষয়টাও সেম। দেখেন কর্মকর্তৃবাচ্য আমরা বলছি কর্মপদ কর্তার ন্যায় আচরণ করে।
বিষয়টা কেমন দেখেন, কর্মপদ কাকে বলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা আমরা পাই সেটাই কি কর্মপদ। এখন এই কর্মপদগুলো যদি কখনো কর্তার মতো আচরণ করে তখন আমরা সেটাকে বলবো কি কর্মকর্তৃবাচ্য। দেখেন আমি দুটো এক্সাম্পল লিখেছি, একটা হচ্ছে বাঁশি বাজে আর একটা হচ্ছে ট্রেন চলে। আচ্ছা দেখেন তো, বাঁশি বাজে এটা শোনার সাথে সাথে আপনার এমন মনে হচ্ছে না যে বাঁশি নিজেই বাজে, তাই কিন্তু মনে হচ্ছে যে বাঁশি নিজেই বাজে বা ট্রেন নিজেই চলে। এখন আসি, বাঁশির কি নিজে নিজে বাজার ক্ষমতা আছে বা ট্রেনের কি নিজে নিজে চলার ক্ষমতা আছে? ট্রেনের নিজের চলার ক্ষমতা নাই, বাঁশিরও নিজের বাজার ক্ষমতা নাই। তাহলে এই যে বাঁশি বাজে বা ট্রেন চলে, কি বাজে? বাঁশি বাজে, তাহলে বাঁশিটা হচ্ছে কি একটা কর্মপদ, আর কি চলে? ট্রেন চলে, তাহলে ট্রেনটা হচ্ছে কি একটা কর্মপদ। কিন্তু এই কর্মপদগুলো এই বাক্যে কর্তার মতো আচরণ করছে, কর্তার মতো একটা ভাব নিচ্ছে, যেন বাঁশি নিজেই বাজে, ট্রেন যেন নিজেই চলে। কিন্তু বাঁশি যে বাজে কেউ না কেউ বাঁশিটা বাজায়, আর ট্রেন যে চলে কেউ না কেউ ট্রেন চালায়, যে চালায় সে হচ্ছে কর্তা, এখানেও যে বাজায় সে হচ্ছে কর্তা। বাঁশি বা ট্রেন এগুলো হচ্ছে কি কর্মপদ। তাহলে এই যে কর্মপদ কর্তার মতো আচরণ করছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার কর্মকর্তৃবাচ্য। এই ছিল আমাদের বাচ্য সম্পর্কিত আলোচনা। এই আলোচনায় আমরা দেখেছি বাচ্য কী, বাচ্যের সংজ্ঞা কী, সেই সঙ্গে বাচ্যের প্রকারভেদ, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং অন্য আরেকটি প্রকারভেদ কর্মকর্তৃবাচ্য। এগুলো আমরা উদাহরণসহ আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে উক্তি নিয়ে আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।